জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে জো বাইডেন ডক্টর ইউনূস বৈঠক, এই যে বিষয়টা যদি এভাবেই বলি যে ৩ দশকের মধ্যে এই ধরনের বৈঠক, মার্কিন প্রেসিডেন্টের সাথে কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের বৈঠক, এবং এই যে বুকে টেনে জড়িয়ে ধরা এই জায়গাটি, এবং পূর্ণ সমর্থনের কথা তো যুক্তরাষ্ট্র বলছেই। এইটা তো খুব স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রোফাইল এবং আমেরিকা সহ সারা পৃথিবীতে তার যে পরিচিতি, তার যে গ্রহণযোগ্যতা, সেটা তো অন্য উচ্চতায়। ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে এদের সঙ্গে আগে থেকেই সে সম্পর্কিত। এবং এটা সত্য যে পৃথিবীর বহু দেশের ওয়ার্ল্ড লিডার যারা বা আন্তর্জাতিক নেতৃত্ব যারা দেন, যাদের অনেকের সঙ্গে মিট করবার জন্য অনেকেই অনেকদিন অপেক্ষা করেন আকাঙ্ক্ষা নিয়ে, সেই ব্যক্তিদের অনেকে বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিট করবার জন্য অপেক্ষা করেন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস আগে থেকেই এই বাংলাদেশের মতো একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার আগেই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালক বা ওয়ার্ল্ড লিডারদের কাছে ওই অবস্থানে আছেন। সুতরাং তিনি আবার নতুন করে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মতো একটি সমস্যা সংকটপূর্ণ দেশে যখন দায়িত্ব নিয়েছেন, তার প্রতি অ্যাটেনশন আরো বেশি আসবে, এটা খুব স্বাভাবিক। এবং আমেরিকায় তার যে অবস্থানে যে সব মেডেল পেয়েছেন, যে শুধু নোবেল না তার বাইরেও, সব মিলিয়ে তাদের কাছে আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। ফলে এটা খুবই স্বাভাবিক, এটা মানে অতি আশাও না। বরং যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠকটা করতে না পারতেন, আমাদের মন খারাপ হতো যে ওনাকে তো আমরা ওই উচ্চতায় দেখি। সেই তুলনায় করেছেন, এটা ভালো। আর এর একটা ভালো দিক হচ্ছে বাংলাদেশে এই অভ্যুত্থানকে ঘিরে আমাদের প্রতিবেশী দেশের যে মিথ্যা প্রচারণ আছে, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ার যে মিথ্যা প্রচারণ আছে যে বাংলাদেশের উগ্রবাদের উত্থান হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্বিচারে নির্যাতন নিপীড়ন হচ্ছে, এটা ওটা মিথ্যা প্রচারণা। সেই প্রচারণা এবং ইন্ডিয়ান সরকারের ব্যক্তিদেরও বাংলাদেশ বিরোধী যেই সব বাজে বক্তব্য আছে, সর্বশেষ তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেই বাংলাদেশিদের উল্টা করে ঝুলিয়ে পিটাবেন যেই হুমকি দিচ্ছেন, তাদের বর্ডারে আমাদের শিশুদেরকে পর্যন্ত যেভাবে গুলি করে মারছে, সবকিছু মিলিয়ে তার এগেইনস্টে আমেরিকা এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থানটাকে তুলে ধরা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই সুযোগটা অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস কাজে লাগিয়েছেন। এটা দেশের স্বার্থে অত্যন্ত বড় অর্জন আমার মনে হয়। এবং এটা না হলে আমাদের সম্পর্কে যে ভুল ন্যারেটিভটা প্রচারিত হচ্ছিল, সেটা দূর করা একটু কঠিন হতে পারত। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে, যেটা সাকিব ভাই বলছিলেন, বাংলাদেশকে 16 বছরে আওয়ামী লীগ অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সবচেয়ে বেশি। গুম খুন, বিরাজনীতিকরণ, রাজনৈতিক দলগুলোকে নানান রকমের চ্যালেঞ্জে ফেলা, হত্যা, হামলা, মামলা, এগুলো তো একটা মাত্রা। কিন্তু একটা দেশকে পঙ্গু করবার জন্য তার যে অর্থনীতি, সেটাকে পঙ্গু করে ফেলা, সেটা টাকা দুর্নীতি, লুটপাট এবং টাকা পাচারের মাধ্যমে সেটা করেছে। এই অবস্থায় একটা অরাজনৈতিক শক্তি, কতিপয় ব্যক্তি যারা দায়িত্ব নিয়েছেন এবং তাদেরকে 16 বছর ধরে সেই ফ্যাসিবাদের সাজানো স্ট্রাকচারের উপর নির্ভর করেই দেশটা চালাতে হচ্ছে এখনো, তাদের জন্য কত বড় চ্যালেঞ্জ। সেই অর্থনৈতিক ভাবে দেশকে আবার একটু শক্ত অবস্থানে ফিরিয়ে নেবার জন্য আমেরিকা সহ বিভিন্ন দেশের যে বা বিভিন্ন সংস্থার যে সাহায্য প্রয়োজন, সেখানে ডক্টর ইউনূসের বিকল্প এই মুহূর্তের আমাদের হাতে ছিল না বা নেই। সেদিক থেকেও তিনি এই যে বৈঠক বা এই অধিবেশন আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। জি জুনায়েদ স্যার, এই যে প্রতিবেশী দেশের বৈরী মনোভাব, বৈরী নানা মন্তব্য, এমন প্রেক্ষাপটে এই যে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর, বাইডেন বৈঠক, এই যে প্রেক্ষাপটটা, ইতিমধ্যে যা বলা হয়েছে সেটার সাথে মানে আমি এইটুকুই যুক্ত করব যে এটা ঠিকই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের কাজের জায়গা থেকেই দুনিয়াব্যাপী একটা অনন্য উচ্চতায় আছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের একাধিক মানে সাবেক রাষ্ট্রপতির সাথে এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথে এবং অনেক মানে আরো বহুজনের সাথেই তার যে বন্ধুত্ব, ঘনিষ্ঠতা তার কাজের কারণেই, সেটা আমরা সবাই জানি।
ফলে এই যে করমর্দন কিংবা আলিঙ্গন, এটা তো আসলে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। এটা হয়তো উনি প্রধান উপদেষ্টা হিসেবে না গেলেও এই একই ধরনের আলিঙ্গন আমরা আগেও অনেক রাষ্ট্রপতির সাথে দেখেছি। তো সেটা একটা জায়গা আছে। এবং বাংলাদেশের যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে যাত্রা, সেই ক্ষেত্রে আমরা যে এটা একটা এই যুক্তরাষ্ট্রের সমর্থনের জায়গাটা জিওপলিটিক্যাল দিক থেকে আমরা বিবেচনা করলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা গুরুত্বপূর্ণ অর্জনও বলতে পারেন। ভারতের প্রসঙ্গটা প্রায় আসে এবং আমরা সবসময় বলেছি যে ভারত তো আমাদের প্রতিবেশী, আমরা তো চাইলেও প্রতিবেশী বদলাতে পারি। এবং আলোচনা আছে যে সফরে গিয়েও মোদির সাথে বৈঠক। হ্যাঁ, সেটা ভারতের রাষ্ট্র এবং তাদের সরকার কর্তা ব্যক্তিদের প্রতি আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সবসময় যেটা বলেছি যে আমরা একটা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই এবং সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে নিঃসন্দেহে প্রতিবেশী সবসময় অগ্রাধিকার, এবং সেই জায়গাটা বাংলাদেশের দিক থেকে থাকা বাংলাদেশের জনগণ এটার ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। বাংলাদেশের জনগণের আপত্তি যেটা হচ্ছে, ভারত তার নিজস্ব স্বার্থে বাংলাদেশের উপর একটা নিয়ন্ত্রণ কায়েম করতে চায় এবং সেই নিয়ন্ত্রণ কায়েমের দিকটা এতদূর পর্যন্ত বিস্তৃত যে ভারতের স্বার্থ রক্ষার জন্য এখানে একটি সরকারকে তারা ক্ষমতায় রাখতে সহায়তা করবে এবং খোলাখুলি ভাবে করবে, এবং সেটা ভোট জাহান নামে যাক, দেশ জাহান নামে যাক, মানুষ জাহান নামে যাক, সেটাই তারা করবে। এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না, এবং সেটা যে মেনে নেয়নি সেটার প্রকাশ তাদের অভ্যুত্থানের মধ্যে প্রকাশিত। ভারতের যারা ভারতের রাষ্ট্র কর্তা ব্যক্তিরা, ভারতের সরকারের কর্তা ব্যক্তিরা, ভারতের জনগণ, আমরা তার একটা উল্লেখযোগ্য অংশ আমরা মনে করি যে তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাটাকে বুঝতে পারেন এবং সেই সুসম্পর্কের দিকেই তাদের আগ্রহ বেশি। কিন্তু ভারতের কর্তা ব্যক্তিদের এই উপলব্ধিটা করা দরকার যে বাংলাদেশের জনগণের চাওয়াটা কি, এবং সেই সুসম্পর্কের জায়গাটা বাইল্যাটারালি যদি আমরা বলি, আমরা এই সেই সুসম্পর্কের ভিত্তিটা হবে একটা ন্যায্যতার জায়গা, একটা মর্যাদার জায়গা। পারস্পরিক সম্পর্কের মধ্যে যদি ন্যায্যতা না থাকে, আমরা যদি আমাদের কোনো দাবি আসলে পূরণ না হয়, তাহলে তো এটা আসলে একটা দাসত্বের জায়গা চলে যায়। তো সেইটা বারবার ঘটেছে, সেটা সীমান্তের ক্ষেত্রে হোক, নদীর পানির ক্ষেত্রে হোক, বাণিজ্যের ক্ষেত্রে হোক, এবং আরো অনেকগুলো প্রশ্ন সেটার জায়গা হোক। তো এই জায়গাটা আমরা আবারও বলবো, ন্যায্যতা এবং মর্যাদার জায়গা থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে। এবং বাংলাদেশ বরং যে উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল যে পুরো দক্ষিণ এশিয়াকে একটা বিশ্ব মানচিত্রে এক জায়গায় নিতে গেলে বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে, সেটা সার্ক গঠন হয়েছিল, সেটা আরো যে প্রসারিত হতে পারে, যে দক্ষিণ এশিয়া ব্যাপী সহযোগিতা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে যে একটা সুসম্পর্কের নতুন যাত্রা, সেইটাতে বরং বাংলাদেশের জনগণ অনেক বেশি আগ্রহী বলেই আমাদের দিক থেকে আমরা মনে করি। বাংলাদেশের জনগণ সেই জায়গাটা নেতৃত্ব দেওয়ার মানে এই ডাকটাকে সামনে আনার ব্যাপারে আছে। ফলে ভারতের এই বিষয়গুলো নতুন করে বিবেচনা করার সময় এসেছে বলে